আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইটিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেঞ্জিনের সালফোনেশন এবং ফ্রিডেল ক্রাফট যে বিক্রিয়াটি রয়েছে, এই দুইটি বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় তার কলাকৌশল বা তার কৌশলটি আজকে আমরা শেখার চেষ্টা করব। আমরা প্রথমে বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়ার যে কৌশলটি রয়েছে সেটি আমরা প্রথমে জানব। আমি প্রথমে বিক্রিয়াটা লিখি। এক নম্বর, বেঞ্জিনের সালফোনেশন। এই বিক্রিয়াটা কেমন? এই বিক্রিয়াটা যদি আমরা লিখি তো সেক্ষেত্রে আমরা জানি যে বেঞ্জিনকে আমরা এইভাবে লিখতে পারি, এটি হলো বেঞ্জিন। এখন বেঞ্জিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে যে যৌগটি উৎপন্ন করে সেটি মূলত বেঞ্জিনের সালফোনেশন বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড এটাকে আমরা একটু ভিন্নভাবে লিখবো, HO আর SO3, আর এখানে যদি আমরা H দেই, এখানে অবশ্য সালফার ট্রাইঅক্সাইড প্রভাবক হিসেবে কাজ করে। এই যে মাঝখানে যে যৌগটা আমরা লিখেছি এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে H2, এখানে কিন্তু H2 আছে, H2 SO4 S, আর ওটা হলো চারটা পরমাণু SO4। তার মানে এটি কিন্তু সালফিউরিক অ্যাসিড, যেটিকে আমরা একটু পুনর্বিন্যাস করে লিখেছি। এই ক্ষেত্রে বেঞ্জিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে যে হাইড্রোজেন পরমাণু রয়েছে বেঞ্জিনের, একটি হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন সালফাইড, এই যে মূলকটা, এই মূলক দ্বারা এই হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হবে। সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? আমরা সমস্ত সম্পূর্ণ যৌগটা বেঞ্জিনের মতই লিখেছি, কিন্তু এইচটা আমরা এখানে দিই নাই, কারণ এখানে এইচটা কিন্তু বসবে না। কি হবে? এইচ এর জায়গায় বসবে হাইড্রোজেন সালফাইড। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি SO3H যদি আমরা বসাই, তো সেক্ষেত্রে যে যৌগটি পাওয়া যায় সেটা হলো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আমরা লিখে ফেলি এই যৌগটার নাম হলো যে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই সাথে প্রতিস্থাপিত H আর এখানকার অবশিষ্ট OH, এই দুটি মিলে কিন্তু উৎপন্ন হবে আমরা জানি পানি, সেই সাথে এখানে উৎপন্ন হবে কিন্তু H2। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াকে বলা হয় যে বেঞ্জিনের সালফোনেশন। এখন এই বিক্রিয়াটি কিভাবে সংঘটিত হলো তার যে কৌশল, সেই কৌশলটা আমরা এখন শিখব। আমরা লিখি যে কৌশল। এখানে যে ঘটনাটি ঘটে সেটি হলো যেখানে সালফিউরিক অ্যাসিড বেঞ্জিনের সাথে যে বিক্রিয়া করছে, এই সালফিউরিক অ্যাসিডের দুই অণু সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা উত্তপ্ত করি, এখানে কিন্তু এই বিক্রিয়াটা নির্দিষ্ট তাপমাত্রায় সংঘটিত হয়। যদি আমরা দুই অণু সালফিউরিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করি, তো সেক্ষেত্রে দুই অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে কতগুলো বিশেষ বিকার উৎপন্ন করে। যেমন আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিড লিখি, নাম্বার 1, এক নম্বর ধাপ আমরা দিতে পারি ধাপ 1, এটা আমরা লিখতে পারি ধাপে লিখি আমরা, এটা ধাপ 1, ধাপ 1। সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা একটা সালফিউরিক অ্যাসিড, এটার সাথে আরো এক অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী সালফিউরিক অ্যাসিডকে আমরা আগের মতো লিখব SO3H, এটাও কিন্তু সালফিউরিক অ্যাসিড, এটাও সালফিউরিক অ্যাসিড। দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে। এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু যদি চলে যায় H+ আকারে, সেক্ষেত্রে এই যৌগটি হাইড্রোজেন সালফেট একটা যৌগ উৎপন্ন করে, একটা যৌগ মূলক উৎপন্ন করে SO4, একটা H+ চলে গেছে, এই জন্য এই যৌগটা হলো একটা মূলক হিসাবে এখানে কিন্তু থাকবে। আচ্ছা, এখান থেকে H+ চলে গেল, সেই H+ আর এই একটা H, দুইটা, আর এখানে OH, এখানে H2 আর এখানে OH, এই তিনটি মিলে
H3O উৎপন্ন করবে। অর্থাৎ এখানে আমরা লিখব হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে। আর সেই সাথে এখানে কিন্তু মাঝখানে SO3 যে যৌগটা, এটা সালফার ট্রাইঅক্সাইড যৌগরূপে এটি কিন্তু আলাদা হয়ে যাবে। তার মানে এখানে দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হওয়ার পর হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। সেই সাথে এখান থেকে অপসারিত H পরমাণু আর এখানকার আরো দুটি H পরমাণু মিলে H3 এবং এই যে O অক্সিজেন পরমাণু এটি রয়েছে সেটি যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। এই যে মূলকটা, এটা নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। আচ্ছা, সেই সাথে মাঝখানে SO3 এটি আলাদা হয়ে যায়, SO3 আলাদা হয়ে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কি ঘটে? ধাপ 2। দ্বিতীয় ধাপে বেঞ্জিনের সাথে সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হয়। আমরা বেঞ্জিন যদি আবার আঁকি, দ্বিতীয় ধাপে বেঞ্জিনের সাথে সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হবে, সেটাকে আমরা উপরে লিখতে পারি অবশ্য। সেটাকে আমরা ধাপ 2 এখানে না দিয়ে যদি আমরা ধাপ 2 এখানে দেই, তো সেক্ষেত্রে আমরা দ্রুত করতে পারবো এটা ধাপ 2। ওকে, আচ্ছা, এটা বেঞ্জিন আর এখানে যুক্ত হবে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে আমরা এটা মুছে দেই, এটাও মুছে দেই, এগুলো আমরা মুছে দেই। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আমরা এখন যুক্ত করব এই বেঞ্জিনের সাথে প্রথমে সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হবে। বেঞ্জিনের সাথে যদি সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হয়, সেক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে এখান থেকে একটা মধ্যবর্তী জটিল যৌগ সৃষ্টি হয়। এখানে মধ্যবর্তী জটিল যৌগ সৃষ্টি হবে। সেটা কেমন? সেটা হলো যে এই যে এখানে যে দ্বিবন্ধন আছে অথবা এখানে যে দ্বিবন্ধন আছে, আমরা যদি উপরে চিন্তা করি, এখানে যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন উপরে চলে যাবে। এই যে H যেটা ছিল সেটা থাকবে এখানে, H ছিল এটা থাকবে। আর এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনটা এখানে থাকবে না। এই বন্ধনটা এখন চলে যায় উপরে যে SO3 যুক্ত হয়, অর্থাৎ সালফার ট্রাইঅক্সাইড, এটা কিন্তু কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। আচ্ছা, সেই সাথে যখন এটি যুক্ত হয় তখন কিন্তু সেটি অ্যানায়নে পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যে মধ্যবর্তী যে যৌগটি যেটি দেখতে পেলাম সেটা হচ্ছে এরকম হয়। এরপরে যেটি ঘটবে সেটি হচ্ছে এই যে যৌগটি, এই যৌগের সাথে যদি আমরা এখন যদি আমরা হাইড্রোজেন সালফেট যোগ করি, সেক্ষেত্রে কি ঘটে? তার মানে আমরা এটা মুছে দেই, পুরোটাই মুছে দেই, সবটাই মুছে দেই আমরা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ধাপ 2 গেল, এবার ধাপ 3। ধাপ 3 কি ঘটবে? ধাপ 3 যেটি ঘটবে সেটি হচ্ছে এই যে উৎপন্ন যে যৌগ, সেটির সাথে এখন আমরা যোগ করতে হবে হাইড্রোজেন সালফেট। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে আবার লিখি, এখানে H আর এখানে SO3 মাইনাস। আচ্ছা, সেই সাথে এখানে একটা কার্বন, আর এখানে আরো একটি কার্বন, আর এখানে দ্বিবন্ধন ছিল, আর এখানে একক বন্ধন। সব জায়গায় আমরা একটা করে H দিব। এই যে হাইড্রোজেন পরমাণু আমরা দিয়ে দিলাম প্রতিটি জায়গায়। এটার সাথে যদি আমরা এখন হাইড্রোজেন সালফেট SO4 মাইনাস যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে যেটি ঘটবে সেটি হচ্ছে যে এখান থেকে এই H পরমাণুটা এখান থেকে ডিটাচড হয়ে যাবে। H পরমাণুটা এই হাইড্রোজেন সালফাইড কি করবে? H পরমাণুর সাথে যুক্ত হয়ে এখানে উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে H পরমাণুটা থাকবে না। তখন এই যে বন্ধনটা আবার কিন্তু এখানে আগের জায়গায় ফিরে আসবে। তখন এই কার্বন এখানে আবার কিন্তু দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে এটার যে গঠন যেটা হবে সেটা হলো এখানে আবার দ্বিবন্ধন তৈরি হবে, আচ্ছা, আর এখানে SO3 যেটা আছে যে SO3 মাইনাস, এটা থাকবে। আর এখানকার হাইড্রোজেন অপসারিত হয়, এই হাইড্রোজেনটা এখান থেকে অপসারিত হয়ে এই হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হয়ে এখানে কিন্তু উৎপন্ন করে H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, এখন সেটি হলো বাকি যে হাইড্রোজেন পরমাণু যেগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই থাকবে, এবং এখানে যে দ্বিবন্ধন দুইটা জায়গায় ছিল এই দ্বিবন্ধনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা এই যৌগটি পেলাম। এবার আমরা কি করব? এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম ধাপে উৎপন্ন যে সকল পদার্থ আমরা পেয়েছিলাম তার মধ্যে একটি ছিল হাইড্রোনিয়াম আয়ন। তার মানে এটার সাথে এখন আমাদের যোগ করতে হবে হাইড্রোনিয়াম আয়ন। যদি ওইটার সাথে যদি আমরা হাইড্রোনিয়াম আয়ন যোগ করি, সেক্ষেত্রে কি ঘটে? সেক্ষেত্রে আমরা এটাকে আমরা কোথায় লিখতে পারি? আমরা আবার উপরে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা উপরে লিখতে পারি। এটা ধাপ হচ্ছে এবার 4, এটা 4 নম্বর ধাপ, SO3 মাইনাস। আচ্ছা, এটার সাথে যুক্ত হবে
হাইড্রোনিয়াম আয়ন H3O+। হাইড্রোনিয়াম আয়ন যদি যুক্ত করি আমরা সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে যেটি ঘটবে, এখান থেকে একটি H+, এখান থেকে একটি H+ এই সালফার ট্রাইঅক্সাইড এটির সাথে যুক্ত হবে। একটা H+ যদি এটির সাথে যুক্ত হয় তো সেক্ষেত্রে কি ঘটে? সেক্ষেত্রে যেটি ঘটে সেটি হলো SO3 এবং একটা H কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। হাইড্রোনিয়াম আয়ন থেকে একটা H যদি এখানে যুক্ত হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাই বেনজিন সালফোনিক অ্যাসিড, এবং সেই সাথে একটা H+ যদি এখানে আলাদা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে অবশিষ্ট থাকে পানি, H2O। অর্থাৎ প্রথমে আমরা যে বিক্রিয়াটি শিখেছিলাম সেই বিক্রিয়াটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এইভাবে মূলত এই চারটি ধাপে বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে আশা করি আপনারা সবাই এই যে বিক্রিয়াটি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছেন যে আসলে আমরা প্রথমে বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় আমরা এক ধাপে দেখালেও প্রকৃতপক্ষে কিন্তু এই বিক্রিয়াটি এক ধাপে সম্পূর্ণ হয় না, বরং এই বিক্রিয়াটি 4 ধাপে সম্পূর্ণ হয়। প্রত্যেকটা ধাপে কি কি যৌগ উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয় সেটি কিন্তু আজকে আমরা শিখতে পারলাম। তো সেক্ষেত্রে তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি।